হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। প্রতিদিনের মতন আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবলের শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকে 20 তারিখ, 20 ডিসেম্বর। এখান থেকে মাত্র আর 2 মাস পরেই তোমাদের শুরু হতে চলেছে এসএসসি জিডির কম্পিউটার বেসড এক্সাম, যেটা শুরু হবে 20 ফেব্রুয়ারি। আর মাত্র হাতে আমাদের 2 মাস সময় আছে। তো আজকে করাচ্ছি ক্লাস নম্বর 8। এর আগে 7টা ক্লাস তোমাদের করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, আর ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, পিএইচ স্কেলের মান কত বা পরিসর কত? পিএইচ স্কেলের পরিসর কত? দেখো, পিএইচ স্কেল 7 যদি থাকে, 7 হচ্ছে নিরপেক্ষ। 7-এর কম যদি পিএইচ থাকে সেটা হচ্ছে অম্ল, আর 7-এর বেশি যদি থাকে পিএইচ সেটা বলে ক্ষারীয়। ঠিক আছে, 7 নিরপেক্ষ, 7-এর নিচে 7-এর কম হলে সেটা অম্লীয়, 7-এর বেশি হলে ক্ষারীয়। তো তোমাদের বলেছে পিএইচ স্কেলের পরিসর কত? তো পিএইচ স্কেলের পরিসর হচ্ছে 0 থেকে 14। ঠিক আছে, 0 থেকে 14। আর এখানে 7 হচ্ছে কী হবে? নিরপেক্ষ। 7-এর থেকে যত কম হবে সেই অ্যাসিডের কিন্তু তীব্রতা সবচেয়ে বেশি, তাই তো? 7-এর যত নিচে আসবে কিন্তু ততই কিন্তু অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি হবে। তো বন্ধুরা একটু লাইক করে দেবে, ঠিক আছে? একটু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। চলো নেক্সট প্রশ্ন। এক্সাম ওয়ারিয়র্স বইটির লেখক কে? এক্সাম ওয়ারিয়র্স একজন বিখ্যাত ভারতীয় ব্যক্তির লেখা। তো এক্সাম ওয়ারিয়র্স লেখা হচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, এক্সাম ওয়ারিয়র্স বইটি লিখেছেন নরেন্দ্র মোদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 2023 সালে মুলায়ম সিং যাদব কোন ক্ষেত্রের জন্য পদ্মবিভূষণ, যেটা মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? মুলায়ম সিং যাদব, যাকে 2023 সালে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল। মুলায়ম সিং যাদব তিনি ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ইনি কিন্তু উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তো তিনি কিসের জন্য এই পদ্মবিভূষণ পেয়েছেন? তো তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু, বা রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি হিসাবে জন্য কিন্তু তিনি এই পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, জনপ্রতিনিধি। চলো নেক্সট। নিম্নলিখিত কোন জায়গাটি মৌর্য সমাজ, তো নিম্নলিখিত কোন জায়গাটি মৌর্যদের রাজধানী ছিল? তো মৌর্যদের রাজধানী ছিল কিন্তু পাটলিপুত্র। ঠিক আছে, পাটলিপুত্র কিন্তু মৌর্যদের রাজধানী ছিল। পাটলিপুত্র বর্তমান নাম কি? বর্তমান নাম কিন্তু পাটনা। ঠিক আছে, মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 321 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। আর মৌর্য বংশের শেষ রাজাকে বৃহদ্রথ কিন্তু মৌর্য বংশের শেষ শাসক। ঠিক আছে, অশোক, বিন্দুসার এরা কিন্তু সব মৌর্য বংশের শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, পাণ্ডবনী লোকনৃত্য ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এই লোকনৃত্য থেকে তোমাদের আসবেই, পাণ্ডবনী লোকনৃত্য ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড়ের একটি বিখ্যাত লোকনৃত্য পাণ্ডবনী লোকনৃত্য। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে কোন দেশের মুদ্রার নাম লিরা? আর্জেন্টিনার মুদ্রার নাম কি? পেসো। তাই তো, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? পেসো। তো লিরা কোন দেশের মুদ্রা? তো লিরা হচ্ছে ইতালির মুদ্রার নাম কিন্তু লিরা। ঠিক আছে,
ইতালির মুদ্রার নাম লিরা। এই মুদ্রার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আছে। তো সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো আমি তৈরি করেছি, ঠিক আছে। সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমাদের এসএসসি জিডিতে যে টাইপের প্রশ্ন আসে সেই সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী চেষ্টা করেছি তোমাদের জন্য করার জন্য, ঠিক আছে। চলো প্রত্যেক নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন? তো খুব তাড়াতাড়ি তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং আমি তোমাদের এই প্র্যাকটিস সেটের পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দেবো। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবে। তো বলেছে কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন? তো নিউটন আবিষ্কার করেন কে? চ্যাডউইক, তাই তো। চ্যাডউইক কিন্তু নিউটন আবিষ্কার করেন, ঠিক আছে। চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। চলো নেক্সট, রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে পারে? পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে পারেন কে বা আহ্বান করেন? ভারতের রাষ্ট্রপতি। আর পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। তো যৌথ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। তো বলেছে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই যৌথ অধিবেশন ডাকতে পারেন? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 108 অনুসারে। অনুচ্ছেদ 108 অনুসারে রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে পারে। আবার বলছি, যৌথ অধিবেশন ডাকে রাষ্ট্রপতি 108 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আর যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার কিন্তু এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করে থাকেন। পরবর্তী প্রশ্ন, শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম একক কী? শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম একক কী? এটা কিন্তু তোমাদের 2021 সালের এসএসসি জিডিতে কিন্তু এসেছিল, ঠিক আছে। তো শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম একক কী? তো সঠিক উত্তর হবে প্রজাতি। শ্রেণী বিভাগের ক্ষুদ্রতম একক প্রজাতি। চলো নেক্সট, অসমের অন্যতম উৎসব অম্বুবাচী উৎসব, এটি হিন্দু মাস অনুযায়ী কোন মাসে পালিত হয়? অম্বুবাচী, যেটি অসমের একটি বিখ্যাত ধর্মীয় উৎসব, তোমাদের বলেছে তো অম্বুবাচী উৎসবটি হিন্দু মাস অনুযায়ী কোন মাসে পালন করা হয়? তো অসমের অম্বুবাচী উৎসবটি হিন্দু মাস আষাঢ় মাসে পালন করা হয়। হিন্দু মাস আষাঢ় মাসে কিন্তু এই অম্বুবাচী উৎসবটি পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অবস্থিত হ্রদের নাম কি? গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অবস্থিত হ্রদের নাম? তো সেটা হচ্ছে কোল্লেরু হ্রদ, ঠিক আছে। কোল্লেরু হ্রদ কিন্তু গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। চিল্কা কোথায় অবস্থিত? উড়িষ্যা। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা। এবং লোকটাক হচ্ছে মণিপুর। লোকটাক হ্রদ হচ্ছে মণিপুর, ঠিক আছে। তো তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে পুলিকট হ্রদ কোথায় অবস্থিত, এটা অবশ্যই আমাকে হোমওয়ার্ক থাকলো, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চিল্কা হ্রদ কোথায়? উড়িষ্যা। এবং লোকটাক হ্রদ হচ্ছে মণিপুর, ঠিক আছে। চলো নেক্সট, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? সাধারণ বিজ্ঞান দেবে তোমাদের 20টি জেনারেল নলেজের প্রশ্ন থাকবে, তার মধ্যে কিছু 1 থেকে 2টো তোমাদের সাম্প্রতিক ঘটনা থাকবে, আর 2 থেকে 3টে সায়েন্সের প্রশ্ন থাকবে। তো কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? তো 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। তো আর মাত্র আমাদের সময় নেই, হাতে মাত্র 2 মাস সময় আছে। তো বলবো এখনও তোমরা কিন্তু প্রস্তুত, এখন থেকে প্রস্তুত হয়ে নাও। তোমরা এখনও যারা প্রস্তুত হচ্ছ না, আমি আবার বলছি তাদের জন্য বলছি, তোমরা কিন্তু এই সময়টা নষ্ট করো না ভাই। তোমরা যারা প্রস্তুত নিচ্ছ তাদের তো ভালোই, কিন্তু যারা এখনও প্রস্তুতি শুরু করোনি তাদের বলছি ভাই সময় নষ্ট করো না। চলো নেক্সট, ব্যাংক রেট নিচের কোন সংস্থা দ্বারা নির্ধারিত হয়? ব্যাংক রেট, যেটি রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে
টাকা ধার দেয় তাকে বলা হচ্ছে ব্যাংক রেট, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে যে হারে টাকা ধার দেয় তাকে বলা হচ্ছে ব্যাংক রেট। তো সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই ব্যাংক রেটকে ঠিক করেন আরবিআই, ঠিক আছে। আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এই আরবিআইয়ের সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। আরবিআই সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। আর বর্তমান এর গভর্নরকে শক্তিকান্ত দাস কিন্তু রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর। আর সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে, কিন্তু এর কাজ শুরু হয়েছিল কিন্তু 1992 সালে থেকে কিন্তু সেবি কাজ শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পণ্ডিত ভীমসেন যোশী শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার ঐতিহ্যের সাথে যুক্ত? এই পণ্ডিত ভীমসেন যোশী কিন্তু কর্ণাটকী সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিল, কর্ণাটকে, ঠিক আছে। পণ্ডিত ভীমসেন যোশী কিন্তু কর্ণাটকী সঙ্গীতের সঙ্গে যুক্ত। তো বলেছে কোন ঘরানার সঙ্গে যুক্ত তিনি? তো তিনি কিন্তু কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। এবার তোমাদের যদি বলতো শাস্ত্রীয় সঙ্গীতের কোন শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, তো কর্ণাটকীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত। আর ঘরানা বললে তিনি কিন্তু কিরানা ঘরানার সঙ্গে যুক্ত, ঠিক আছে। পণ্ডিত ভীমসেন যোশী কিরানা ঘরানার সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু কর্ণাটকী সঙ্গীতের সঙ্গেও যুক্ত ছিলেন। চলো নেক্সট। নিচের কোন ভাষা সংবিধানের অষ্টম তপশিলে অংশ নয়? দেখো, ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কিন্তু 22টি ভাষাকে স্বীকৃতি প্রদান করেছে। তার মধ্যে ডোগরি, বোডো এবং সাঁওতালি এটা কিন্তু আছে, কিন্তু ফার্সি ভাষাকে কিন্তু অষ্টম তপশিলে স্থান দেওয়া হয়নি। তো সঠিক উত্তর হবে ফার্সি, ঠিক আছে। তো ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কয়টি ভাষার কথা বলা আছে? 22টি ভাষার কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 17ই সেপ্টেম্বর 2023 প্রধানমন্ত্রীর দ্বারা ড্যাশ চালু করা হয়েছিল, যেটি কারিগর এবং কারুশিল্প ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17ই সেপ্টেম্বর কারিগর এবং কারুশিল্প ব্যক্তিদের সহায়তার জন্য কোন প্রকল্প চালু করেছিলেন? তো তিনি কিন্তু PM বিশ্বকর্মা এই যোজনাটা কিন্তু চালু করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17ই সেপ্টেম্বর 2023 PM বিশ্বকর্মা এই স্কিমটি চালু করেছিলেন, যাতে উপকৃত হবে কারিগর এবং কারুশিল্প ব্যক্তিদের। তো এটা কিন্তু আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, এটা তোমাদের আসবেই, আসার মতন, ঠিক আসবেই বলবো না, এটা ভুল হবে। তো আসার মতন একটা সাম্প্রতিক ঘটনা কিন্তু এটা, ঠিক আছে। চলো নেক্সট। নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়? তো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কিন্তু 1965 সাল থেকে, ঠিক আছে। ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল 1965 সাল থেকে শুরু হয়েছিল। আর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ। জি শঙ্করা কুরুপ কিন্তু প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর 57তম জ্ঞানপীঠ পুরস্কার, যেটি 2023 সালের 27শে মে প্রদান করা হয়েছিল। 2023 সালের 27শে মে 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? দামোদর মৌজা। তিনি কিন্তু গোয়ার ব্যক্তি, ঠিক আছে, গোয়ান ব্যক্তি দামোদর মৌজো কিন্তু এই 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো সাহিত্যে অবদানের জন্য কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। চলো নেক্সট। কে শুদ্ধি আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন? তো শুদ্ধি আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু এই শুদ্ধি আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। আর আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এই স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী বিবেকানন্দ শিকাগোতে কিন্তু 1893 সালে কিন্তু বক্তৃতা দিয়েছিলেন, আমেরিকার শিকাগোতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের জন্য বিখ্যাত ছিলেন? তিনি কিন্তু বিধবা পুনর্বিবাহের জন্য বিখ্যাত ছিলেন।
তিনি কিন্তু তার প্রচেষ্টায় কিন্তু হিন্দু বিধবাদের কিন্তু আবার পুনরায় বিবাহ হচ্ছিল। আর রাজা রামমোহন রায় কিসের জন্য বিখ্যাত? তিনি সতীদাহ কিন্তু রদ করেছিলেন, সতীদাহ প্রথা কিন্তু রদ করেছিলেন। ঠিক আছে। নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত? তোমার মনে রাখবে কৃষ্ণের নাগ। ঠিক আছে, কৃষ্ণের নাগ আছে না, তো এরকম, ঠিক আছে, সংক্ষিপ্ত সঠিক উত্তর কৃষ্ণা নদীর উপর কিন্তু এই বাঁধ নির্মাণ হয়েছে, নাগার্জুন সাগর। তো মনে রাখবে কৃষ্ণের নাগ, এই সূত্র অনুযায়ী কিন্তু মনে রাখবে তোমরা। চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বোচ্চ? আমি বলে দিচ্ছি 2011 সালের জনগণনা থেকে তোমাদের আসবেই, এটা তো আমি বলতে পারবো, লিখে দিতে পারবো যে 2011 সালের জনগণনা থেকে তোমাদের আসবেই। কারণ দেখো 2021 থেকে শুরু করে যত এসএসসি পরীক্ষা হয়েছে প্রতিটা সেপ্টে কিন্তু দেখবে 2011 সালের জনগণনা আসছে। তো প্রায় 80% সেটাই কিন্তু এই 2011 সালের জনগণনা থেকে এসছে। দেখো তোমরা, আমি তো 2023-এর এসএসসি জিডিতে তোমাদের করে দিয়েছি, তোমরা যারা রেগুলার দেখছো দেখবে 2011 সালের জনগণনা থেকে কিন্তু হুবহু অনেক প্রশ্ন এসেছে। তো এছাড়া এসএসসি এমটিএস বলো, সিএসএল বলো, যে সমস্ত পরীক্ষা এই বছর হয়েছে প্রতিটা পরীক্ষায় কিন্তু এই 2011 সালের জনগণনা থেকে এসেছে। তো সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে সাক্ষরতা হার সর্বোচ্চ। আর যদি রাজ্য বলতো, রাজ্যে সব মিলিয়ে কিন্তু কেরালাতে কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি। ঠিক আছে, কেরালাতে কিন্তু সাক্ষরতার হার কিন্তু বেশি। পরবর্তী প্রশ্ন, 2023 ডিসেম্বর অনুযায়ী কোন বলিউড অভিনেতা অরুণাচল প্রদেশের পর্যটনের বিভাগের অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন? ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ঠিক আছে, তো অরুণাচল প্রদেশের পর্যটনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন বলিউড অভিনেতা? তো তিনি হলেন সলমান খান। সলমান খান কিন্তু অরুণাচল প্রদেশের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। চলো নেক্সট। 2023 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় কোন খেলোয়াড় সর্বাধিক রান করেন? তো 2023 বিশ্বকাপ, যেটা আমাদের সবারই মানে মনে আঘাত পাওয়ার মতন একটা ফাইনাল হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া কিন্তু ভারতকে হারিয়ে দিয়েছিল, তাই তো? তো আমরা খুবই সবাই, প্রতিটা ভারতবাসী কিন্তু সেদিন কিন্তু এই খুবই বেদনাদায়ক একটা ঘটনা। ঠিক আছে, প্রত্যেকটা ভারতীয় জনগণের কাছে, যে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেছিলো। সারা বিশ্বকাপে একটা ম্যাচও হারেনি, কিন্তু ফাইনালে গিয়ে কিন্তু ভারত হেরে যায়। এবং তো সে বলেছে সেই এই 2023 সালের যে খেলাটা হলো সেখানে কিন্তু সর্বাধিক কে রান করেছেন? তো বিরাট কোহলি কিন্তু সবচেয়ে বেশি রান করেছেন। পরবর্তী প্রশ্ন, 2023 ডিসেম্বর অনুযায়ী সিদ্ধারামাইয়া কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন? তো মহারাষ্ট্রের কে? একনাথ শিন্ডে। তামিলনাড়ুর MK স্ট্যালিন কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন। ঠিক আছে, তো সিদ্ধারামাইয়া কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি কিন্তু কর্ণাটকের কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ঠিক আছে, নতুন কিন্তু হয়েছেন তিনি সিদ্ধারামাইয়া। চলো নেক্সট। 2023 দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ভারত কততম স্থানে রয়েছে? 2023-এ যে ওয়ার্ল্ড হ্যাপিনেসের ইন্ডেক্স দিয়েছে সেখানে ভারত কততম স্থান অধিকার করেছে? তো সেখানে কিন্তু ভারত 126তম স্থান অধিকার করেছে। ঠিক আছে, 126তম স্থান অধিকার করেছে। গতবার ছিল 136, সেখান থেকে কিন্তু 126 হয়েছে, একটু উন্নত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ভারতে সর্বপ্রথম বুলেট ট্রেনের স্টেশন কোথায় গড়ে উঠেছে? সম্প্রতি ভারতের প্রথম বুলেট ট্রেন স্টেশন গড়ে উঠেছে গুজরাটের আহমেদাবাদ শহরে। ঠিক আছে, আহমেদাবাদ শহরে কিন্তু বুলেট ট্রেনের স্টেশন গড়ে উঠেছে। তো বন্ধুরা, এই প্রশ্ন তো এই কটাই থাকলো, 25টি প্রশ্ন তোমাদের করালাম। এর সঙ্গে সাম্প্রতিক ঘটনা যেরকম আছে, সাধারণ জ্ঞানের প্রশ্ন যেরকম আছে, তোমাদের কিন্তু সায়েন্সের প্রশ্নও আছে। তো আর 2 মাস ভালো করে পড়াশোনা করো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। অবশ্যই তোমরা, আশা করি তোমাদের এখান থেকে অনেকেই উপকৃত হবে।